আমাদের প্রথম যেই লেসনটা বেসিক, একেবারেই বেসিক সফটওয়্যার এবং সফটওয়্যারের বেসিক আলোচনা। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার আছে, তাই না? জি স্যার, ক্লিয়ার আছে। Okay, পারলে কেউ একজনে দেখো যে কোনো একটা টুলস দিয়ে যদি কেউ একজন রেকর্ড করে ফেলতে পারলো বেটার হবে, যদি পসিবল হয় রেকর্ড করে ফেলো। যারা মিস করছে তাহলে আমরা পরে গ্রুপে শেয়ার করে দিতে পারবো। ওকে, সো প্রথম যে আমাদের লেসনটা জাস্ট বেসিক সফটওয়্যার কি এবং সফটওয়্যারের ইঞ্জিনিয়ারিংটা কি, এটা নিয়ে আমরা বেসিক কিছু আলোচনা আমরা করবো। ডেফিনেশন সফটওয়্যার নিয়ে। তো প্রথম যদি আমরা আসি যে আসলে সফটওয়্যারটা কি, দেখো সফটওয়্যারটা বেসিক্যালি তিনটা কিওয়ার্ডের সমন্বয়ে। দেখো, প্রথমত হচ্ছে যে ইনস্ট্রাকশন, ডেটা স্ট্রাকচার অ্যান্ড ডকুমেন্টেশন। তো ওকে, ডকুমেন্টেশন, ইনস্ট্রাকশন এবং ডেটা স্ট্রাকচার। আচ্ছা, যদি আমি বলি যে ইনস্ট্রাকশনটা কি, ওকে, ইনস্ট্রাকশনটা হচ্ছে আমরা যখন একটা কমান্ড দিই, সেই কমান্ডটার ভিতরে পিছনে কিছু না কিছু ডিজার্ভ কোনো ফিচার, কোনো ফাংশন অথবা কোনো না কোনো একটা পারফরমেন্স আসলে আমরা পাই। যেমন আমরা যদি বলি এটা এক্সিকিউট হয় কি when the executed provide the desired feature, function অথবা পারফরমেন্স, তার মানে আমি কোনো একটা ইনস্ট্রাকশন দেই, তার পিছনে কোনো না কোনো একটা কাজ আসলে হয়। আর যদি আমি বলি যে ডেটা স্ট্রাকচারটা কি, আচ্ছা, আমি যে কোনো ইনস্ট্রাকশন দিলাম, সেই কাজটা যে হইল, সেই কাজটা হওয়ার পরে পিছনে আমার ডেটাগুলো কোন অবস্থানে আছে, মানে বলা হচ্ছে যে ডেটা অ্যানাবল প্রোগ্রাম টু অ্যাডিকুয়েটলি ম্যানিপুলেট দ্য ইনফরমেশন। মানে আমার যে ডেটাগুলো স্টোর হয়ে থাকলো, সেই স্টোরগুলোর ডেটাগুলোকে আমি যে পরে আবার ইউজ করব, সেই ডেটাগুলোকে কতটা স্ট্রাকচার আমি রাখতে চাই। আমি যে পরবর্তীতে সার্চ করব, আমি যে পরবর্তীতে ইনসার্ট করব, আমি যে পরবর্তীতে অ্যাড করব, আমি যে পরবর্তীতে ডিলিট করব, সেটা আসলে কতটা ফাস্টার করার জন্য আমাকে ডেটাগুলোর স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, সেই মানে প্রসেসটাকে বলা হচ্ছে ডেটা স্ট্রাকচার। আর পরে হচ্ছে ডকুমেন্টেশন, মানে আমি যে একটু আগে বললাম যে ইনস্ট্রাকশন, ডেটা স্ট্রাকচার, এখন এই কাজগুলো করার জন্য আমার একটা সিস্টেমে অনেক রকমের ইউজার থাকবে। একটা সিস্টেমের ভিতরে আমি যদি এভাবে চিন্তা করি যে আমার একটা সিস্টেম, এই সিস্টেমটার ভিতরে ইউজ করবে স্টুডেন্ট, ইউজ করবে টিচার, ইউজ করবে অ্যাজ এ হেড, ইউজ করবে অ্যাকাউন্টস, ইউজ করবে লাইব্রেরি, ইউজ করবে ট্রান্সপোর্ট, ইউজ করবে অ্যাডমিশন অফিস, ইউজ করবে অ্যাকাউন্টস। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার সিস্টেমটাকে ইউজ করবে। কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকে আলাদা আলাদা ইন্টারফেস পাবে, প্রত্যেকে আলাদা আলাদা অ্যাক্সেস পাবে। এখন কার কি রোল হবে, কার কি অ্যাক্সেস হবে, কার কি কি ধরনের ইন্টারফেস হবে, সেই জিনিসটাকে ডিসক্রাইব করতে হবে, এবং তার অপারেশনগুলো এবং ইউজগুলো কি কি হবে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন। তার মানে আমি যদি তিনটা জিনিসের সমন্বয় বলি, যে ইনস্ট্রাকশনটা কি হবে, তার পিছনে ডেটা স্ট্রাকচারটা কিভাবে হবে, এবং এটা ডকুমেন্টেশনটা প্রপারলি কিভাবে মেনটেন করতে হবে, এই তিনটার সমন্বয় হচ্ছে আসলে সফটওয়্যার। তাহলে আমি যদি বলি তাহলে এটা হওয়ার জন্য আমার কিছু ক্যারেক্টারিস্টিক্স হওয়া লাগবে। তার মানে এটা যদি বলি যে সফটওয়্যার ইজ ডেভেলপ অর ইঞ্জিনিয়ার, তার মানে এটা কিছু ডেভেলপ করতে হবে, এটা কাজ ডিরেক্টলি ম্যানুফ্যাকচার করার জিনিস না। সফটওয়্যার ইনটেনজিবল, এটা আনএবল টু টাচ। তারপরে সফটওয়্যার ইজি টু প্রডিউস, এটা লেবার ইন্টেন্সিভ, অনেক কাজ একসাথে করা পসিবল। হাইলি কমপ্লেক্স সামটাইমস, ইজি টু মডিফাই, মানে আমি অনেক মডিফাই করা পসিবল। তারপরে ডাজ নট ওয়্যার আউট, মানে আমি এটা ঢেকে রাখার জিনিসটা, এটাকে কাজ করতে হবে। সফটওয়্যার ক্যান বি কাস্টমাইজ বিল্ড অর কম্পোনেন্ট বেস, যদি আমি অনেক রকমের কাস্টমাইজ করে অনেক কম্পোনেন্ট বেস আমি অনেক কাজ করতে পারবো। এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, এইগুলোর সমন্বয় হইতেছে আসলে সফটওয়্যার। আচ্ছা, এবার আমি আসি যে আমরা বেসিক্যালি কয় ধরনের টাইপের আসলে সফটওয়্যার আসলে আমরা ইউজ করি। যদি আমি বলি যে সিস্টেম সফটওয়্যার, বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমগুলো, বিভিন্ন প্রকারের অ্যাপ্লিকেশন টাইপের সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং টাইপের সফটওয়্যার, বিভিন্ন প্রকারের সিমুলেশন, বিভিন্ন প্রকার অটোকেড টাইপের সিস্টেম অথবা এমবেডেড টাইপের সিস্টেম সফটওয়্যারগুলো আমরা ইউজ করি। তারপরে বিভিন্ন প্রকারের ডেটা প্রসেসিং অথবা প্রোডাক্ট টাইপের সফটওয়্যার ইউজ করি। ইভেন ওয়েব অ্যাপ্লিকেশনস, ইভেন এআই সফটওয়্যারস অথবা এমএল সিস্টেমের অথবা রিয়েল টাইম সিস্টেমের সফটওয়্যারগুলো, বিভিন্ন প্রকারের এয়ার ট্রাফিক কন্ট্রোল অথবা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের সফটওয়্যারগুলো, অথবা বিভিন্ন প্রকারের মোবাইল সিস্টেমগুলো, ফুড ডেলিভারি সিস্টেমগুলো,
অথবা আমরা যদি বলি বিভিন্ন প্রকার এগুলো ছাড়াও বিভিন্ন প্রকারের ক্লাউড বেস গুলো কি গুগল ড্রাইভ অথবা AWS সার্ভিসগুলা অথবা আইওটি সিস্টেমগুলো, স্মার্ট অটোমেশন সিস্টেম অথবা বিগ ডেটা অ্যানালিটিক্স সিস্টেমগুলো অথবা সাইবার সিকিউরিটি সিস্টেমগুলো, এই ধরনের সিস্টেমগুলো আমরা আসলে বেসিক্যালি ইউজ করি। আচ্ছা, এছাড়াও আরো কিছু আছে বিভিন্ন প্রকারের যে ভার্চুয়াল রিয়েলিটি, বিভিন্ন প্রকারের ডেভঅপস সিস্টেম, সোশ্যাল নেটওয়ার্কিং এর সিস্টেমগুলা, বিভিন্ন প্রকারের ফিনান্সিয়াল টেকনোলজিক্যাল সিস্টেমগুলা অথবা গ্রিন টক কম্পিউটিং সিস্টেমগুলা, এই বিভিন্ন প্রকারের সফটওয়্যারের আমি বিভিন্ন প্রকারের ক্লাসিক্যাল এবং লেটেস্ট এবং ওল্ড এজ বিভিন্ন প্রকার ক্যাটাগরি অনুসারে আমি সিস্টেমগুলোর প্রকারভেদগুলো দেখালাম যে এই টাইপের অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারগুলো আমরা এখন প্রতিনিয়ত ইউজ করতেছি। জাস্ট প্রকারভেদগুলো যে এই টাইপের সফটওয়্যারগুলো আসলে হতে পারে। এখন এই যে প্রকারভেদ, এখন এই প্রকারভেদের পরে আমি যদি বলি যে সফটওয়্যারের লিগেসিটা কি, লিগেসিটা হলো মনে করো যে এমন হতে পারে যে কিছু সফটওয়্যার ইজ আউট অফ ডেট অর নিড টু রিপ্লেস, মানে মনে করো যায় একটা সফটওয়্যার অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমাদের এটাকে রিপ্লেস করা দরকার অথবা এটাকে ডেট মানে অনেক পুরাতন হয়ে গেছে, এখন আর মাইক্রোসফট সেটাকে আপডেট করতেছে না, তাহলে আমাকে আপডেট করতেছে না, তার মানে ওইটার ফাংশন অথবা ফিচার অথবা ভিজুয়াল গ্রাফিক্স এগুলো আমি আপডেট পাচ্ছি না, যার কারণে ওটা প্রপারলি আমি সিকিউরিটি পাচ্ছি না। এই পার্সপেক্টিভে তখন ওই অর্গানাইজেশন যদি সেটাকে রিপ্লেস না করে, তাহলে এটা কেন করে না? এটা হইতে পারে অনেকগুলো কারণে, সে নিজে আপডেট হয় না, কারণ হচ্ছে কি যে সে মনে করে যদি আমি আপডেট করি তাহলে আমার সিস্টেমটা হয়তো প্রপারলি কাজ করবে না, অথবা নিজে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে আপডেট করতে চাচ্ছে না। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সফটওয়্যারের লিগেসি। মানে এটার অনেক সময় এই অর্গানাইজেশন নিজে থেকেই করে না, কারণ হচ্ছে কি যে এমন একটা সফটওয়্যার দিয়ে সিস্টেমটা ব্যাংকিংটা চলতেছে, ওরা আপডেট করতে গেলে একেবারেই ফুল সিস্টেমটা হয়তো চেঞ্জ করা লাগবে, অথবা গভর্নমেন্টের কোনো সিস্টেম চলতেছে পুরো সিস্টেমটা চেঞ্জ করা লাগবে, এয়ারলাইন অথবা হেলথ কেয়ারের পুরো সিস্টেমটা নতুন করে করা লাগবে, কিন্তু এখন আর ওই সিস্টেমটা আপডেট হচ্ছে না অথবা নতুন করে আপডেট পাচ্ছে না, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা লাগবে। তাহলে এই সিস্টেমটাকে চেঞ্জ না করতে যাওয়াটা অথবা অর্গানাইজেশন আপডেট না করাটা কনসেপ্টটাকে বলা হচ্ছে সফটওয়্যারের লিগেসি, ভ্রান্ত ধারণা নিয়ে আসলে কাজটা করে। এটা আসলে চেঞ্জ করা লাগে কেন, কেন চেঞ্জ করা উচিত? সিস্টেম এনহ্যান্স করা, এক্সটেন্ড করা, রিআর্কিটেক্ট করা, এই জিনিসগুলোর জন্য আসলে সিস্টেমটা করা উচিত, কারণ এর মধ্যে আমার অনেক কিছু আপডেট হয়, অনেক এপিআই আপডেট করতে পারি না, অনেক রিড কানেক্ট করতে পারি না, অনেক এই যে আমি এই যে যতগুলো ক্লাউড বেস, আইওটি বেস এই জিনিসগুলোর কথা বললাম না, এই জিনিসগুলো আমি আসলে রিকানেক্ট করতে পারবো না লেটেস্ট টেকনোলজিগুলো যদি আমি না করতে পারি। ওকে, এবার আমি আসি যদি আমার সিস্টেমটা যদি ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড হয়, ওয়েব অ্যাপ্লিকেশন আমি যদি বললাম যে আমার একটা ওয়েব সিস্টেম, তাহলে এই ওয়েব সিস্টেমটা হওয়ার জন্য কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগে, মানে এই ক্যারেক্টারিস্টিক্সটা মানে ওয়েব নেটওয়ার্ক সিস্টেম থাকা লাগবে, কনকারেন্টলি অন থাকা লাগবে, আনপ্রেডিক্টেবল লোড নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকা লাগবে, রেগুলার পারফরমেন্স নিয়েও থাকা লাগবে, সিস্টেমটা অ্যাভেলেবিলিটি 24 ঘন্টাই অন থাকা লাগবে, তারপরে ডেটা দিবেন সব রকমের ডেটা, সেটা কি কি টেক্সট বেস, গ্রাফিক বেস, অডিও ভিডিও সব রকমের ডেটা নেওয়ার মতো ক্যাপাবিলিটিও থাকা লাগবে, বিভিন্ন প্রকারের কন্টেন্ট সেন্সিটিভিটি আপডেট থাকা লাগবে, কন্টিনিউয়াসলি ইভ্যালুয়েট করা লাগবে, এবং রেগুলার ইমিডিয়েটলি কোনো একটা জিনিস আপডেট করা দরকার সেটা করে নেওয়া লাগবে, সিস্টেমটা সিকিউরিটি পারপাস অলওয়েজ থাকা লাগবে, এবং লোকজন অলওয়েজ মনে হবে এটা একটা অ্যাট্রাকটিভ। এই জিনিসগুলো যদি মানে আমি যদি মানে সার্ভ না করি, তাহলে এই জিনিসটাকে আমি কখনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমি বলতে পারবো না। যে আমি মনে করলাম যে দারাজ ওয়েবসাইট, দারাজ একটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব মানে ই কমার্স একটা ওয়েবসাইট, তাহলে আমি এই ই কমার্স ওয়েবসাইটটা বলতে পারবো কখন, মানে এই অ্যাপ্লিকেশনগুলো বা এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের সিস্টেমের ভিতরে আছে কিনা, কোনো একটা যদি মিসিং হয় তাহলে আমি তাকে সেটা ওয়েব অ্যাপ্লিকেশন আসলে বলতে পারবো না। এবার আমি আসি যে অ্যাকর্ডিং টু দ্য আইট্রিপলি একটা অর্গানাইজেশন, ওরা সফটওয়্যার নিয়ে আসলে কি বলতেছে, মানে আমরা যে একটু আগে বললাম যে সফটওয়্যার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওরা আসলে সফটওয়্যারটা নিয়ে কি বলতেছে, ওরা বলতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে আমি যখন একটা কাজ করব সেই কাজটা হবে সিস্টেমেটিক, ডিসিপ্লিনড, কোয়ান্টিফাইবল অ্যাপ্রোচ, মানে আমি যেটা কোয়ান্টিফাইবল মানে আমি যেটা করব সেটা যেন অ্যাচিভ করা যায়। আচ্ছা, কৃষির জন্য
টু দ্য ডেভেলপমেন্ট অপারেশন অ্যান্ড দ্য মেইনটেনেন্স অফ দ্য সফটওয়্যার, মানে সেটা ডেভেলপ করার জন্য হোক অথবা সিস্টেমটা মেনটেনেন্স করার জন্য হোক, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার। মানে ও অর্গানাইজেশনটা আইটিপিলি তাদের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা সুন্দর একটা ডেফিনেশন আসলে ডিরাইভ করছে। এখন সেটা যে করতেছেন, এরপরে আবার সফটওয়্যারের কোয়ালিটি নিয়ে আসলে কথা বলছেন। এখন এই সফটওয়্যারের কোয়ালিটি নিয়ে আমরা আলাদা একটা চ্যাপ্টারই আমরা আলোচনা করব। কমপ্লিটলি আমাদের একটা 9 নম্বর এবং 10 নম্বর আলাদা আমাদের একটা চ্যাপ্টারই আছে। তা শুধু এখানে আমরা একটু বেসিক কিছু আলোচনা করি যে সফটওয়্যারের কোয়ালিটি বলতে আসলে কোন কোন জায়গা থেকে আসলে এনশিওর করা লাগে। সেটা কি ইউজিবিলিটি, এফিসিয়েন্সি, রিলায়েবিলিটি এবং মেইনটেনেন্সি এবং রিউজেবিলিটি, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমি বলতে পারবো সফটওয়্যারের কোয়ালিটি এনশিওর করতে হয়। আচ্ছা, কিন্তু এই কোয়ালিটিগুলো এনশিওর করতে গেলে আসলে 4টা পার্সনের ইনভলভমেন্ট লাগে। এক, যে ইউজার যে একটা প্রোডাক্ট কিনে সে আসলে সফটওয়্যারের কোয়ালিটিটা এনশিওর করতে চায় কিনা এক। আর হচ্ছে কাস্টমার দোজ টু পে, মানে আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, সেই অর্গানাইজেশনের ভিতরে এমপ্লয়ি যে আমার যে বস, এই বস ও যে প্রোডাক্টটা কিনতেছে কিনে আমার এমপ্লয়ীদেরকে দিচ্ছে, সে আসলে ইচ্ছুক কিনা যে ভালো প্রোডাক্টটা কিনবে। এটা একটা, তার মানে দুই ধরনের ইউজার। আমি বাজার থেকে কিনতেছি, সেটা হচ্ছে আমি ইউজার। আর একটা হচ্ছে আমি যে অর্গানাইজেশনে জব করি, সেই অর্গানাইজেশনের অ্যাজ এ বস আমার ওই প্রোডাক্টটা আমাকে কিনে দিচ্ছে, উনি আসলে আমাকে ভালো প্রোডাক্টটা কিনে দিবে কিনা সেই জায়গাটা একটা। আর হচ্ছে কি যে ডেভেলপার সে প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট তৈরি করবে কিনা সেই জায়গায় কোয়ালিটিটা চিন্তা করা লাগে এক। আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট ম্যানেজার, যার অর্ডারে প্রোডাক্ট আসলে তৈরি হয় তাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট ম্যানেজার। তার মানে এই 4টা হ্যান্ডেল আসলে লাগবে আমার সফটওয়্যারের কোয়ালিটি ইস্যুটা করতে হলে। তার মানে কোনো একটা জায়গা যদি আমি মানে রিলিজ দেই, তাহলে প্রোডাক্টটার কোয়ালিটিটা আসলে ইনশিওর করা পসিবল না। তার মানে 4টা হ্যান্ড থেকেই আমাকে আসলে প্রপারলি ইনশিওর করা লাগবে প্রোডাক্টটার কোয়ালিটিটা ইনশিওর করতে গেলে। আর এই কোয়ালিটি এনশিওর করতে গেলে আমাকে একটা লেয়ার টেকনোলজি ফলো করা লাগে। সেটা কি, যে আমি কি টুলস ইউজ করলাম, কি মেথড ইউজ করলাম, কি মডেল ইউজ করলাম, তারপর আমি সেটাকে তখন আমি কোয়ালিটি ইনশিওর করতে পারবো। তার মানে আমি কি কি ধরনের টুলস ইউজ করি, কি মেথড ইউজ করি, কোন ধরনের সফটওয়্যার মডেল ইউজ করব, তাহলে আমি বলতে পারবো সফটওয়্যার কোয়ালিটি ইনশিওর। এই পুরো প্রসেসটাকেই বলা হয় সফটওয়্যারের লেয়ার টেকনোলজি। এখন এই লেয়ার টেকনোলজিটা করার জন্য প্রসেসটা, এটার ভিতরে আমার প্রসেস মানে কিছু অ্যাক্টিভিটিস, অ্যাকশনস এবং টাস্ক। সেই অ্যাক্টিভিটিটা কি, যেটার ভিতরে কিছু একটা অবজেক্টিভ থাকবে, এবং অ্যাকশনস বলতে কি একটা ডিজাইন সেট অফ টাস্ক। আর টাস্ক বলতে এখানে বোঝানো হচ্ছে কি কিছু ওয়েল ডিফাইন্ড অবজেক্টিভস, যে জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা হয়। সেই পার্সপেক্টিভেই অ্যাকর্ডিং টু দ্য জর্জ পয়লার নামক এক ভদ্রলোক, উনি সফটওয়্যারের ডেফিনেশনটা দেওয়ানোর চেষ্টা করছেন। যে যখনই বলা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কি, উনি বলার চেষ্টা করছেন যে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, তুমি প্রবলেমটাকে বুঝো। চান মানে কমিউনিকেশন এবং অ্যানালাইসিস করো, তুমি কমিউনিকেট করো, ডেটাটা নিয়ে অ্যানালাইসিস করো। তারপরে যদি তুমি ডেটাটা পেয়ে যাও, তার উপর বেস করে তুমি একটা প্ল্যান করো। তার মানে ওটার উপর বেস করে তুমি মডেল করো এবং তার উপর একটা স্কেচ করো। স্কেচ মানে ডিজাইন। যদি তুমি সেইটার উপর ডিজাইন করতে পারো, তার উপর বেস করে তুমি সেটা নিয়ে তুমি কোডিং এ যাও, মানে ক্যারি আউট দ্য প্ল্যান। আর যখনই তুমি ক্যারিয়ারটি যাচ্ছ, তার উপর বেস করে তুমি এখন একটা টেস্টিং এ যাও এবং কোয়ালিটি ইস্যু করতে পারবে, যেটাকে বলা হচ্ছে ক্যারি আউট দ্য রেজাল্ট ফর একুরেসি। তার মানে অ্যাকর্ডিং টু দ্য জর্জ পয়লা, উনি 4টা স্টেপ দিচ্ছেন: আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, প্ল্যান এ সলিউশন, ক্যারি আউট দ্য প্ল্যান অ্যান্ড এক্সামিন দ্য রেজাল্ট ফর দ্য একুরেসি। এই স্টেপটা গুলোকে জর্জ পয়লা স্টেপস বলা হয়। আর সফটওয়্যার পার্সপেক্টিভে আরেকটা কনসেপ্ট, সেটাকে বলা হয় সফটওয়্যার মিথস। মিথস মানে ভ্রান্ত ধারণা। ভ্রান্ত ধারণা কি বলা হচ্ছে দেখো, মানে বলা হচ্ছে সফটওয়্যার মিথস অ্যাজ এ ফলস বিলিভস অথবা মিসকনসেপ্ট অ্যাবাউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট দ্যাট ক্যান ক্রিয়েট সিরিয়াস প্রবলেম ইন সফটওয়্যার প্রোডাক্টস। মানে মানে এই সিরিয়াস প্রবলেমটা আসলে 3টা জায়গা থেকে আসতে পারে। এক হলো কাস্টমারের জায়গা থেকেও আসতে পারে, ম্যানেজারের জায়গা থেকেও আসতে পারে, অথবা ডেভেলপারের জায়গা থেকেও আসতে পারে। সেটা কি কি, কয়েকটা জিনিস: কাস্টমারের মিথ, ম্যানেজমেন্টের মিথ অথবা ডেভেলপারের মিথ। 3 ধরনের মিথ। মিথ মানে ভ্রান্ত ধারণা। আচ্ছা, কি কি ধরনের মিথ, সেটা হলো যে কি কি ধরনের মিথ। কাস্টমারের মিথ কি, রিকোয়ারমেন্টস ক্যান চেঞ্জ এনি টাইম। ও বলতেছে যে রিকোয়ারমেন্ট যে কোনো জায়গা থেকে চেঞ্জ করা যেতে পারে, আসলে তা না।
যদি আমি রিকোয়ারমেন্ট চেঞ্জ করি সেটা আমার হতে পারে কি কস্ট এবং কমপ্লেক্সিটি বেড়ে যেতে পারে বাস্তবে আসলে তা। আর ম্যানেজমেন্ট বলে কি অ্যাড মোর পিপল টু দ্য ফিনিশ ফাস্টার। ম্যানেজমেন্ট বলতেছে কি যে যদি তুমি বেশি লোকজন অ্যাড করো তাহলে প্রোডাক্টটা হয়তো তাড়াতাড়ি বের মানে শেষ হবে, কিন্তু বাস্তবেটা কি মোর পিপল মে রিডিলে দ্য প্রজেক্ট ফার্দার। মানে মানে যদি তুমি বেশি লোক ইউজ করো হয়তো এমন হতে পারে প্রজেক্টটা ডিলেও হইতে পারে, কারণ ওই লোকগুলাকে ম্যানেজ করা, ওই লোকগুলাকে ট্রেন আপ করানো অনেক রকমের প্রবলেম হয়ে যেটা প্রজেক্টটাই ডিলে হয়ে যেতে পারে। আর ডেভেলপারের পার্সপেক্টিভে কি কোডিং ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট টাস্ক বলতেছে, আর ডকুমেন্টেশন আর টেস্টিং আর দ্য এসেনশিয়াল। কোডিং করলেই হবে না, তার সাথে ডকুমেন্টেশন এবং টেস্টিং আর দ্য মোর এসেনশিয়াল। তাইলে এই যে বিলিফগুলা বা মিথগুলা আমরা মানে কাস্টমারের এক রকমের মিথ, ম্যানেজমেন্টের এক রকম মিথ, অথবা ডেভেলপমেন্টের আরেক রকমের মিথ, এই যে ধারণাগুলা, এই ধারণাগুলার কমন মিথ একরকম বাট প্র্যাকটিক্যালি আরেক রকমের মিথ, যে মিথের কারণে একটা সিস্টেমের মানে ডিরেকশনটাই ডিফারেন্ট হয়ে যেতে পারে। এই জন্য বলা হচ্ছে এই ফলস মিথগুলোর কারণে প্রজেক্টের ডিলে হয়ে যাওয়া, কস্ট বেশি যাওয়া, কমপ্লেক্সিটি বেড়ে যাওয়ার প্রবলেমও আসলে তৈরি হতে পারে। এই জন্য বলা হচ্ছে এই ভ্রান্ত ধারণাগুলোকে বিলিভ না করা। ওকে, এখন আরেকটা জিনিস আসছে যে হুকার্স। হুকার্স নামে আরেক ভদ্রলোক, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশনটাকে কিভাবে সে ডিফাইন করছে, বলছে দ্য রিজন ইট অল এক্সিস্ট, মানে তুমি যা কাজ করবা সেটার জন্য এক্সিস্ট করে। ওকে, তারপরে বলতেছে কিস, মানে কিপ ইট সিম্পল অ্যান্ড স্টুপিড, মানে তুমি যা কাজ করবা সেটা সিম্পল রাখবা এবং সামটাইমস ইট ক্যান বি স্টুপিড, মানে মনে হবে যে খুব সিম্পল এবং অন্য আরেকজনে মনে করে যে না এটা তো হইতে পারে না, আমরা কেমন জানি কাজটা। আবার সেটা হতে পারে কি মেনটেন দ্য ভিশন। ভিশন মানে কি তুমি যে কাজটা করতেছো সেই কাজটাকে ফোকাস রাখবা, ওই ভিশনেই যেন কাজটা সম্পূর্ণ হয়, এটা একটা। তারপর আরেকটা হচ্ছে কি যে হোয়াট ইউ প্রডিউস অ্যান্ড আদার উইল কনজিউম। আদার উইল কনজিউম মিনস যে তুমি যখন সিস্টেমটা ডেভেলপ করছো সেই ডেভেলপমেন্টের প্রোডাক্টটা যেন মানে মার্কেটে আসে এবং ইউজাররা ইউজ করে, বিকজ whenever you will develop any products, other will consume, other will use your system, other will purchase your system, then they can deploy, they can use your system। মানে তুমি যখন সিস্টেমটাকে ডেপ্লয় করাবা, তুমি যখন সিস্টেমটাকে ইউজ করাবা, কনজিউমাররা যখন সিস্টেমটাকে কিনে নিবে, তারাও সিস্টেমটা দিয়ে যেন মানে কোনো প্রকার বেনিফিটস পায়। কারণ আমি সিস্টেমটাকে ডেপ্লয় করলাম, আমি সিস্টেমটাকে প্রডিউস করলাম, কিন্তু কেউ কোনো বেনিফিটস পাইল না, তাহলে ওই সিস্টেমটা আসলে দেখে ভ্যানিশ করে দেওয়া হলো বা ফিনিশ করে দেওয়া হলো। সো আমার এই বেনিফিটস না নিয়ে আমি সিস্টেমটাকে কেন আসলে প্রডিউস করলাম। বি ওপেন টু দ্য ফিউচার, আমি যখন কোনো একটা সিস্টেম ডেপ্লয় করলাম বা ইউজ করলাম, পরবর্তীতে যাতে আরো ফার্দার পার্সনরা যাতে আমার এই সিস্টেমটা নিয়ে আসলে কাজ করতে পারে, আরো এনহ্যান্স করতে পারে, সেটাকে লার্জ স্কেলে যেন ডেভেলপ করতে পারে, লার্জ স্কেলে যেন আরো এটাকে কাজ করানো যেতে পারে, সেই জিনিসটার জন্য আসলে বি ওপেন টু দ্য ফিউচার। প্ল্যান এহেড ফর রিইউজ, আমার ওই কোডগুলোকে রিইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলের মধ্যে যেন সেটাকে এক্সটেন্ড করে কাজ করতে পারে, এবং সেটা কাজ করার জন্য প্রয়োজনে আরেকবার থিঙ্ক করো যে আমার আসলে কাজ করা ঠিক হচ্ছে কিনা। এই প্রসিডিউরগুলোকে বা এই স্টেপসগুলোকে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য হুকার্স জেনারেল প্রিন্সিপালস, হুকার্সের প্রিন্সিপালস। তো এই কনসেপ্টগুলোই আমাদের আজকের এই লেসন ছিল, সফটওয়্যার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিক কনসেপ্ট। আমরা পরের লেসনে আরেকটু ডিপলি ঢুকবো। এই লেসনটার ভিতরে আমরা যা পড়লাম এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা, কোশ্চেন আছে কিনা হয়তো বলতে পারবো। একেবারে সিম্পল কোশ্চেন, মানে সিম্পল কথাবার্তা। জি স্যার, বুঝতে পারছি। মানে আমি লেসনটা দিয়ে দেবো গ্রুপে, জাস্ট একবার করে রিডিং করবা। এটার এই চ্যাপ্টারটা জাস্ট সিম্পল রিডিং করা, মানে এখান থেকে মুখস্থ করার মতো কিছু নেই, জাস্ট দেখবা যে আসলে কি আছে চ্যাপ্টারের ভিতরে। বুঝা গেছে? জি স্যার। ওকে,
তাহলে থ্যাংক ইউ। পরের নেক্সট ক্লাস আবার ফিজিক্যালি দেখা হবে। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে নক করবা, আর কেউ রেকর্ডিংটা করে থাকলে প্লিজ একটু শেয়ার করে দেবা, গ্রুপে যারা মিস করছে যেন পেয়ে যায়। ওকে স্যার।